শুভেচ্ছা, স্বাগত মাছরাঙ্গা নিউজ শোতে। সাথে আছি আমি নাবিলা ফেরদৌস। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়া থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমে সারাদিনের নিউজ আপডেট। দর্শক, মাসখানেক ধরেই জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান দেখা দিয়েছে। গেল পরশু জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষ এবং সেনা ও পুলিশের লাঠিচার্জে গণ অধিকার পরিষদের নুরুল হকের আহত হওয়ার ঘটনাতেও রাজনীতিতে উত্তপ্ত পরিস্থিতি চলছে। এসব নিয়ে বিকেল থেকে সরকারি বাসভবন যমুনায় তিনটি রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদা বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জামায়াতের সাথে এখন বৈঠক চলছে। 6:30টায় এনসিপি এবং সন্ধ্যা 7:30টায় বিএনপির সাথে বৈঠক হওয়ার কথা আছে। বিএনপি নেতারা বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন সমসাময়িক পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা এবং নির্বাচন নিয়ে তাদের আলাপ হতে পারে। এছাড়া জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন এনসিপি নেতারা। দর্শক, যমুনা থেকে এখন যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। আমরা তার কাছে চলে যাচ্ছি। তানভীর, বৈঠকে সম্ভাব্য আলোচনার বেশ কয়েকটি ইস্যুর কথা বলছেন দলগুলোর নেতারা। বিস্তারিত কিছু জানতে পেরেছেন কি এখন? তারা বেরিয়ে এসেছেন, আমরা আসলে অপেক্ষা করছি তারা গণমাধ্যমের জন্য যে নির্ধারিত জায়গাটি রয়েছে সেইখানে তারা ইতোমধ্যে তারা এসেছেন। তারা এই তাদের বৈঠক সম্পর্কে হয়তো এইখানে বিস্তারিত কথা বলবেন। আমরা দেখতে পাচ্ছি যে জামাতের যে 4 জন নেতার নেতৃত্বে আজকের যে বৈঠকটি হয়েছে সেটির মধ্যে জামাতের নায়েবে আমির তাহের আগে কিন্তু তাদের আরেক সপ্তাহে সময় দেওয়া হয়েছে আমরা দেখি যে নেতারা আসবেন। তো আমরা এখন এখানে জামায়াতের নেতারা তানভীর, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টার সাথে 3 রাজনৈতিক দলের চলমান বৈঠক নিয়ে জানালেন সহকর্মী হাসনাইন তানভীর। আপনারা জানেন, গতকাল মধ্যরাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ক্যাম্পাসের 2 নম্বর গেটে কাছে জোবরা গ্রামে 2 পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুপুর 12টার দিকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমঝোতা করতে গেলে প্রক্টর ও উপাচার্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় আগামীকাল রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনী। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের ঘটনায় শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার মোহসেনাত শিহাব। শিহাব, 144 ধারা জারির পর পরিস্থিতি এখন কেমন?
144 ধারা জারির পরও আসলে পরিস্থিতি এখনো শান্ত হয়নি। স্টুডেন্টদের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে। আমরা 2 নম্বর গেট এলাকায় আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এখানে এখনো অনেক শিক্ষার্থী আসলে জড়ো হয়েছেন। 144 ধারার মধ্যে যেটা থাকে যে 5 জন অথবা তার ততোধিক মানে মানুষ কোথাও জড়ো হতে পারবেন না, কিন্তু সেটার ভায়োলেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে শিক্ষার্থীরা বলছেন যে স্থানীয়রা দফায় দফায় তাদের উপর হামলা করেছে, তারা বিভিন্ন জায়গায় আটকে পড়েছিলেন সংঘর্ষের সময় এবং স্থানীয়রা তাদেরকে চাপাতে দিয়ে কুপিয়েছে এবং দেশীয় বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে। সঙ্গে সেনাবাহিনীকে তারা দৌড় দিচ্ছেন এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি এবং স্থানীয়দের সঙ্গে সেনাবাহিনী একদমই নিশ্চুপ হয়েছিল বলে তাদের অভিযোগ করছে। একই সঙ্গে আমরা এখন দেখছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদল তারা সংবাদ সম্মেলন করছে। তারা এই যে পরিস্থিতি সেটা নিন্দা জানিয়েছে। ছাত্রদের উপর যেভাবে হামলা হয়েছে, যেভাবে অন্তত শতাধিক ছাত্র আহত বলে তারা দাবি করছে এবং তারা এই পরিস্থিতিতে তারা নিন্দা জানিয়েছে এবং তারা বলছে যে প্রশাসন ছাত্রদের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ সবার কে তারা দায়ী করছে এই ঘটনার জন্য, কারণ শিক্ষার্থীরা এখনও নিরাপদ বোধ করছেন না। তাদের আশঙ্কা যে এখন রাত হতে চলেছে এবং এর মধ্যে যদি আবারও এলাকাবাসী তাদের উপর হামলে পড়ে অথবা আক্রমণ করে, তারা আসলেই সেক্ষেত্রে তাদের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কায় আছেন। এবং এখানে যে 2 নম্বর গেটের মধ্যে বিভিন্ন ভবনে শিক্ষার্থীরা যেখানে থাকেন, যেখানে তারা ভাড়া থাকেন বাসার মধ্যে এবং মেসের মধ্যে থাকেন, সেসব জায়গায়ও এলাকাবাসী তাদের উপর হামলা করেছে বলে তাদের অভিযোগ। নাবিলা। শিহাব, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার সবশেষ পরিস্থিতি সরাসরি জানালেন সহকর্মী মোহসেনাত শিহাব। দর্শক, দেশে 2002 সাল থেকে আইন করে পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধ করা হলেও বাস্তবতা ভিন্ন। ফলে দেশ এখনও দূষণের শীর্ষ দেশগুলোর একটি। এমন অবস্থায় পলিথিন ও প্লাস্টিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। আজ রাজধানীতে পলিথিনের বিকল্প পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন পরিবেশ উপদেষ্টা। এজন্য নিয়মিত তদারকির কথাও জানিয়েছেন তিনি। পণ্য কেনাকাটার পর এভাবেই ভোক্তার হাট হয়ে পৌঁছায় ঘরে, পরে তা ছড়িয়ে যায় সবখানে, তৈরি করে পরিবেশ দূষণ, যা রোধে সম্প্রতি পলিথিন ব্যাগ বন্ধের উদ্যোগ নেয় সরকার, যা কার্যকর হয়নি এখনও। এমন অবস্থায় পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে যেতে চায় সরকার। এজন্য উদ্যোগ নেওয়া হয়েছে ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ বিক্রির। দেশের ক্ষুদ্র আর মাঝারি উদ্যোক্তাদের তৈরি এসব ব্যাগ সরবরাহ করা হবে রাজধানী ঢাকায়। এর পরের ধাপে চট্টগ্রামে শুরু করা হবে এই কার্যক্রম, যা একে একে ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে। আকার ভেদে এইসব ব্যাগ বিক্রি হচ্ছে 20 থেকে 80 টাকায়। পাড়া মহল্লায় যেভাবে শপ থাকে, এই শপগুলো যদি সেখানে দাঁড়িয়ে যায়, রেগুলার হলিডে মার্কেট করে, তাহলে মার্কেটিং, আমাদের জুটের যে মার্কেটিং, সেটা একটা ব্যাপ্তি লাভ করবে। এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের প্লাস্টিক আমদানি করা হয়। বিপরীতে পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয় 100 কোটি ডলারের নিচে। অর্থনীতির স্বার্থে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। বলা হয়, এর ফলে পাটের উৎপাদন বাড়ার পাশাপাশি তৈরি হবে কর্মসংস্থানও। বিলিয়ন ডলারের উপরে প্লাস্টিক পণ্য যেটা আমরা আমদানি করছি, এটা যদি আমরা স্থানীয় পাট শিল্প দিয়ে রূপান্তর করতে পারি, তাহলে $1 বিলিয়ন বাঁচবে এবং দেশীয় শিল্পের একটা বিকাশ ঘটবে এবং একটা কর্মসংস্থান ঘটবে এবং পরিবেশ বাঁচবে। দেশীয় শিল্প রক্ষায় সব ধরনের প্লাস্টিক বন্ধের পক্ষে নয় সরকার। যেসব প্লাস্টিক ব্যাগ শুধুমাত্র একবার ব্যবহার হয়, সেসবই বন্ধ করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। প্লাস্টিকের বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানানো হয় এ সময়। আমরা কিন্তু নিয়মিত এখন থেকে বাজার পরিদর্শন করব। এইবার আর কিন্তু কোনো ছাড় নাই। এখন কারো কাছে আমরা পলিথিন পেলে সেই পলিথিন আমরা সিজ করে নিয়ে যাব। প্রাথমিক পর্যায়ে টিসিবির 60টি ডিলারের মাধ্যমে পাটের তৈরি এসব ব্যাগ বিক্রি করা হবে রাজধানী ঢাকায়। রঞ্জিবুল মিজান, মাছরাঙা নিউজ শো। মাছের সাথে বন্ধুত্ব করে তাক লাগিয়ে দিয়েছেন ঝিনাইদহের এক চা দোকানি। বিস্তারিত দেখুন নিউজ শো এর প্রতিবেদনে। বিশ্বজুড়েই মানুষের সঙ্গে পশু পাখির সম্পর্ক নতুন নয়, কিন্তু কখনো কি শুনেছেন কোনো জলজ প্রাণী, তাও আবার কুচিয়া মাছ, মানুষের ডাকে সাড়া দেয়? অবিশ্বাস্য হলেও ঝিনাইদহের এক চা দোকানি ওসমান হোসেন ঢালি সেই অসম্ভবকেই করেছেন সম্ভব। প্রায় 5 থেকে 6 বছর আগে মাঠে কৃষিকাজ করার সময় ওসমান ঢালির বাঁশের তৈরি মাছ ধরার ফাঁদ রাবানিতে 4 থেকে 5টি কুচিয়ার বাচ্চা আটকা পড়ে। শখের বশে সেগুলো বাড়িতে এনে দোকানের পাশে টিউবওয়েলের কাছে একটি গর্ত খুঁড়ে ছোট ডোবা বানিয়ে সেখানে ছেড়ে দেন। এরপর থেকেই শুরু কুচিয়ার সাথে ওসমান ঢালির সখ্যতা। আমার পোষার উদ্দেশ্য হচ্ছে এটাই যে কুচিয়াগুলো মানুষ অনেক ডাঙার জিনিস পোষে, তো ডাঙার জিনিস পুষলি তো পোষ মানেই। তারপরে মনে করলাম যে পানির কোনো জিনিস পোষ মানে নাকি, তা আমি একটু দেখি।
তো আমি এইভাবে কুচিগুলোর মানে ডাকা অভ্যাস করলাম আমার একটা সংকেতে। তো আমি ডাক দিলে ওরা একটা দুটো করে আস্তে আস্তে এখন অনেকগুলোই চলে আসে। প্রতিদিন নিয়ম করে সকালে ও বিকেলে নিজের হাতেই কুচিয়াগুলোকে খাওয়ান ওসমান ঢালি। খাবার হিসেবে দেন নানা ধরনের ছোট মাছ। এখন তার ছোট ডোবায় রয়েছে প্রায় 30 থেকে 35টি ছোট বড় কুচিয়া। অনেক কুচিগুলো আমার প্রতিদিন 2 বার সকালে এবং বিকেলে খাতে দিই, এবং এই কুচিগুলো আমি যখনই ডাক দিই তখনই এরা আমার কাছে আসে, হাতে করে করে আমি এদের মাছ খাওয়াই, এবং আমি যখনই এদের ডাক দিই তখনই আসে। এতদিনে কুচিয়াগুলোর সাথে ওসমানের এতই গভীর বন্ধুত্ব হয়েছে যে যখনই পানিতে টোকা দেন তখনই কুচিয়াগুলো পানির নিচ থেকে উপরে উঠে আসে। অন্য কোনো ব্যক্তি পানিতে টোকা দিলে মিলে না কোনো সাড়া। এই ঘটনা জানাজানি হলে কুচিয়াগুলো দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমাচ্ছে ওসমান ঢালির চায়ের দোকানে। কুচে তার কথা শোনে, তার কথা সে ডাক দিলে উপরে উঠে আসে। তো আমরা অরাযোগ্য জিনিস একটা, আসলে আমরা এমন জিনিস আগে কোথাও কখনো দেখে নাই। এখন অনেক জায়গা থেকে অনেক লোক আসে, দেখে নিয়ে যাচ্ছে। মানুষ পোষ মানে না, কিন্তু সব জিনিসই পশু পাখি পোষ মানে, এটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারতেন না। ওসমান ঢালি ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানে ইউনিয়নের বানিয়াকান্দল গ্রামের বাসিন্দা এবং জামতলা বাজারের একজন চায়ের দোকানি। শখের বশেই তার দোকান সংলগ্ন টিউবওয়েলের পাশের ডোবাতে কুচিয়া, কাঁকড়া সহ অন্যান্য দেশীয় প্রজাতির মাছ ছেড়েছিলেন তিনি। যে জিনিস আপনার দেখা যাচ্ছে পানিতে নামার পরে মানুষ দেখলে দৌড় মারে, আর সেই জন্তু সে টুকা দেওয়ার সাথে সাথে তার কাছে চলে আসে, তার হাতের পরে আসে তার কাছ থেকে খাদ্য খায়, সবার কাছ থেকে খাদ্য খায়। জলজ প্রাণীর সঙ্গে মানুষের বন্ধুত্বের নজির হয়তো নতুন নয়। বিশ্বজুড়ে মানুষকে ডলফিন, তিমির মতো প্রাণীর সঙ্গেও গভীর সম্পর্ক গড়ে তুলতে দেখা গেছে। তবে জলজ প্রাণী কুচিয়া মাছের সঙ্গেও যে এমন সখ্যতা গড়ে উঠতে পারে তার প্রমাণ দিয়েছেন ঝিনাইদহের ওসমান ঢালি। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ শো। দর্শক, এবার নজর দেয়া যাক পুঁজি বাজারের দিকে। ঢাকা শেয়ার বাজারে আজ সূচকের উত্থান দিয়ে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক DSEX 76 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৫৯৪। বেচাকেনা হয়েছে ১,২৯৬ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 201টি শেয়ারের, কমেছে 141টির, আর অপরিবর্তিত আছে 56টি শেয়ারের দর। দর্শক, দেশে অন্তত ৮,০০০ মৌচাষী মধু চাষের সাথে জড়িত। বছরে উৎপাদন ১০,০০০ টন, বাজার মূল্য ৭৫০ কোটি টাকা। চাষিদের উৎসাহ দিতে রাজধানীতে মধু মেলার আয়োজন করেছে বিসিক। দেশে মধুর বাজার দ্রুত বর্ধনশীল। প্রাকৃতিক ও চাষ উভয় প্রকার মধু বাজারে পাওয়া যায়, যার ৯০% আসে চাষের মাধ্যমে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের তথ্য বলছে, বছরে মধু উৎপাদন হয় প্রায় ১০,০০০ টন, যার বাজার মূল্য ৭৫০ কোটি টাকা। এছাড়া ২,০০০ টন মধু আমদানিও হয়ে থাকে। মধু ব্যবসার সাথে বিভিন্ন ছোট ও মাঝারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। একটা সময় ছিল মানুষ মধু সম্পর্কে খুব বেশি সচেতন ছিল না, এখন মানুষ মধুর উপকারিতা সম্পর্কে অনেক বেশি সচেতন এবং মানুষ ভালো মধুটা চায়। যদি কোনো মধু জিলজিল করে, শাক ঝিলিক মারে, চকচক করে, ওইটা কোনো মৌমাছি ফুলির মধু না, ওইটা মানুষই ফ্লেভার দিয়ে তৈরি করেছে। ব্যাপক চাহিদা বাড়ছে, মানুষ এখন মধু চেনে, মধু খায় আর কি, আগের তুলনায় অনেক বেশি খায়। বাহির থেকে যে পরিমাণ মধু ইম্পোর্ট হয় বাংলাদেশে, সেই পরিমাণ মধু যদি আমরা দেশের বাজারে উৎপাদন করেও সেটা কাস্টমারকে খাওয়াইতে পারি নাই, কারণ আমাদের মিডিয়া এবং আমাদের প্রচারণার অভাব ছিল। দেশে 4 ধরনের মৌমাছি নিয়ে কাজ করে বিসিক। 6টি কেন্দ্রের মাধ্যমে মৌচাষীদের প্রশিক্ষণ দিয়ে থাকে সংস্থাটি। এর কর্মকর্তারা জানান, মৌচাক সহ সব উপকরণের সঠিক ব্যবস্থাপনা করা গেলে বছরে 20,000 টন মধু উৎপাদন সম্ভব। প্রশিক্ষণ দেওয়ার পরে, ঋণ দেওয়ার পরে পুরো একটা যে সাপ্লাই চেন, তাদের পুরো শেখা, তারপরে সেটা বিপণন, সেই সব কিছুই আমরা আর কি ব্যবস্থা করি আর কি। এ অবস্থায় মধু চাষীদের ব্যবসার প্রসার ও উৎসাহ দিতে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে মধু মেলার আয়োজন করেছে বিসিক। সেখানে মধু প্রেমীরা বিভিন্ন ধরনের মধুর স্বাদ নিতে পারছেন। সরিষার ফুলের মধু, কালো জিরার মধু, তারপরে লিচুর মধু। তো এই মধু আমি কিনলাম, একটা কিনেছি আর খেলাম, তা খুব ভালো লাগলো। রোববার শুরু হয়ে মধু মেলা চলবে আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় 30টি স্টলে মধু চাষী সহ ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন। একরামুল ইসলাম খান, মাছরাঙ্গা নিউজ শো।
যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্কের কারণে চীন ভারত সম্পর্ক এখন অনেকটাই সহজ। সীমান্ত বিরোধ ভুলে দেশ দুটি চেষ্টা করছে নিজেদের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ককে মজবুত করতে। চীন ও ভারত অর্থনৈতিক শক্তিধর দুই দেশ, অথচ যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্কে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে দুই দেশেরই অর্থনীতি। গত বুধবার থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা ভারতীয় পণ্যের ওপর শুল্ক গুনতে হচ্ছে 50%। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতকে এই শাস্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, শুল্ক আরোপ ভারতের রপ্তানি খাত এবং এর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার ওপর দীর্ঘমেয়াদী আঘাত হানার হুমকি দিচ্ছে। অন্যদিকে চীনের শি জিনপিংও মন্থর চীনা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন, যখন আকাশছোঁয়া মার্কিন শুল্ক তার পরিকল্পনাগুলোকেও যে কোনো সময় ভেস্তে দিতে পারে। এ অবস্থায় চীন ও ভারতের নেতারা উভয়ই তাদের সম্পর্ক পুনর্নির্মাণের চেষ্টা করছেন। সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যকার বৈরিতার প্রভাব পড়েছে মূলত অর্থনীতিতেই। সীমান্তে বিরোধের কারণে দুই দেশের সরাসরি বিমান পরিষেবা বন্ধ ছিল, এমনকি ভিসা এবং ভারতে চীনা বিনিয়োগও ছিল না তেমন। আর টিকটক সহ 200টিরও বেশি চীনা অ্যাপ নিষিদ্ধ ভারতে। এমন অবস্থায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে 7 বছর পর চীন সফরে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারস্পরিক বিশ্বাস, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে দেশটির সাথে সম্পর্ক এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে, সরাসরি বিমান চলাচল আবারও শুরু হবে, ভিসা সহজ করা হবে এবং অন্যান্য অর্থনৈতিক চুক্তি হতে পারে, যা দেশ দুটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় কারখানাগুলো অনেকটাই চীনের ওপর নির্ভরশীল, কারণ তারা সেখান থেকে কাঁচামাল এবং উপাদান সংগ্রহ করে। পণ্যের ওপর আমদানি শুল্ক কম এমন বাজার খোঁজার চেষ্টা করছে ভারত। অন্যদিকে দ্রুত ভিসা অনুমোদন চীনের জন্যও লাভজনক হবে। তারা সরাসরি বা বিনিয়োগের মাধ্যমে ভারতের বাজারে ঢুকতে চায়। মোদির চীন সফর দেশ দুটির মধ্যকার সম্পর্ক মেরামত করতে পারে এবং ওয়াশিংটনকে একটি স্পষ্ট বার্তা দিতে পারে যে ভারতের কাছে বিকল্প রয়েছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। আমিনা লুসি, মাছরাঙা নিউজ শো। কিউবার হাভানায় হয়ে গেল পুরনো গাড়ি অর্থাৎ ভিনটেজ কারের দারুণ এক রেশ, যেখানে জয় পরাজয় মুখ্য ছিল না, বরং পুরনো সময়কে ফিরিয়ে আনার চেষ্টা ছিল ভিনটেজ কার মালিকদের। এদিকে প্যারাগুয়েতে ওয়ার্ল্ড হট এয়ার বেলুন চ্যাম্পিয়নশিপে আকাশ সেজেছিল রং বেরঙের বেলুনে। কিউবার রাজধানী হাভানা যেন সময়কে ফিরিয়ে নিল বহু দশক পেছনে। প্রথমবারের মতো আয়োজন হলো এলিগেন্স কম্পিটিশন অফ কিউবা, যেখানে রেসে অংশ নিয়েছে রঙিন ভিনটেজ কার। 1930 সালের ফোর্ড থেকে শুরু করে 50-এর দশকের মার্কিন ও সোভিয়েত গাড়ি, সব মিলিয়ে জমজমাট আয়োজন। পাশাপাশি হয়েছে এসব কারের প্রদর্শনী। মালিকদের কাছে এটা অভিজ্ঞতা বিনিময়েরও উৎসব। কিউবায় আধুনিক গাড়ি আছে, এমনকি টেসলার মতো বৈদ্যুতিক গাড়িও। তবু ক্লাসিক গাড়ি এখানকার ঐতিহ্য। কিউবা রাস্তায় আপনি সবসময় পুরনো গাড়ি দেখবেন। পর্যটকরা বলছেন, যেসব গাড়ি অন্য দেশে জাদুঘরে রাখা হয়, কিউবায় সেগুলো আজও ট্যাক্সি, পারিবারিক ভ্রমণ বা প্রতিযোগিতায় ব্যবহার হচ্ছে। এর আলাদা সৌন্দর্য রয়েছে। এদিকে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েতে প্রথমবারের মতো হয়ে গেল ওয়ার্ল্ড হট এয়ার বেলুন চ্যাম্পিয়নশিপ। আকাশে ভেসে উঠল রঙিন বেলুন, পুরো আকাশটাই যেন এক রঙিন ক্যানভাস। ভোরের অনুকূল বাতাসে একে একে আকাশে ওড়ে 30টিরও বেশি বেলুন। অংশ নেন 20টি দেশের বেলুন পাইলটরা। প্রথমবার প্যারাগুয়েতে আন্তর্জাতিক বেলুন চ্যাম্পিয়নশিপ হচ্ছে। এটি আমাদের শহরের জন্য গর্বের এবং পর্যটন বাড়াতে সহায়ক হবে। শহরের খোলা মাঠে বেলুন ফোলানো, শিখা জ্বালানো আর প্রতিযোগীদের প্রস্তুতি দেখতে ভিড় জমায় স্থানীয় মানুষ ও পর্যটকরা। প্রতি বছর এমন আয়োজন করতে চায় প্যারাগুয়ে। এটি কেবল খেলা নয়, বরং দেশটির জন্য নতুন এক পর্যটন সম্ভাবনাও নিয়ে এসেছে। শাহরিয়ার পামের,
মাছরাঙা নিউজ শো। দর্শক, এই ছিল আজকের মতো। আমাদের পরের আয়োজন সন্ধ্যার মাছরাঙা সংবাদ দেখার আমন্ত্রণ রইল।